আমার দাদি বেগম তফসিরুন্নেসার নামে একটি স্কলারশিপ ফান্ড উনি গঠন করে দিয়েছিলেন। তো তার বহু বছর পরে এসেছি যখন আমার মনে হচ্ছিল যে আমার দাদির নামে রয়েছে আমার দাদার নামে স্কলারশিপ ফান্ড গঠন করা দরকার। তো সেই সুযোগটা এসেছিল 2016-তে এবং তখন এই দ্বিতীয় স্কলারশিপ ফান্ডটা গঠন করা হয়েছিল এবং সেখানে এরকম একটি অনুষ্ঠানই হয়েছিল, একটি প্রধান অনুষ্ঠান হচ্ছিল, সেটা কোইনসাইড করেছিল। আজকে সকালে যখন আনুষ্ঠানিকভাবে আমাকে অভিনন্দন জানানো হলো, তখন একজন বক্তা বললেন উনি টেনে আনলেন এই অঞ্চলের ইতিহাস এবং আমাদের পরিবারের সেই ইতিহাসের সাথে সম্পৃক্ততা। তো তখন স্বভাবতই অবিভক্ত হিলির কথা আসলো। তো আমার মনে আছে প্রথমবারই যাওয়া এবং তারপরে যাওয়া হয়নি। আমি পশ্চিমবঙ্গে হিলিতে গিয়েছিলাম ওই একই দিনে যাওয়া হয়েছিল এবং আমার বাবা যে স্কুলে পড়তেন রামানা স্কুলটা সেখানে রয়েছে। আমি যখন গিয়েছিলাম তো বিস্ময়ের সাথে দেখেছিলাম যে আমরা যখন স্কুলটা এমনভাবে তৈরি, আর্কিটেকচারটা এমন যে ঢুকলেই একটা কক্ষ রয়েছে, সেটা হচ্ছে বোধহয় প্রিন্সিপালের কক্ষ। তো সেখানে অনেকের ছবি রয়েছে। আমার দাদা সাহেব জাফর আহমেদের বিশাল পোর্ট্রেট রাখা আছে এবং তার পাশে আমার বাবার সবচেয়ে বড় ভাই সৈয়দ হেদার, ওনার একটা পোর্ট্রেট রাখা আছে। তো আমি বললাম কি সুরাতে রাখা হয়েছে, বলি কি ওনার তো আমার বড় চাচা ওনার পড়তেন। কিন্তু আমি খুব আনন্দের সাথে জানতে পারলাম যে ওই স্কুলে উপরতলায় একটি অডিটোরিয়াম রয়েছে। সেই অডিটোরিয়ামের অর্থায়ন করেছেন প্যারিসের ঋষিয়া খানে, তাও দেশ ভাগের পরে, এবং সেটার নামকরণ হয়েছে আমার দাদা এবং আমার চাচার নামে। এবং ওখানে একটা স্মৃতিফলক রয়েছে, সেখানে বলা আছে যে প্যারিসের ঋষিয়া খানে অমুক দিনে অমুক স্থানে এই অডিটোরিয়ামটার অর্থায়নে করেছে এবং সেখানে অডিটোরিয়ামটা তৈরি হয়েছে। তো ভালো লাগলো যে এখনো দেশ ভাগের পরেও কেন জানি একটা কমনালিটি দেখতে পেলাম, একটা মেল বন্ধন হয়ে গেল যে ফিজিক্যালি বিভক্ত হওয়ার সত্ত্বেও অন্তত আমার পরিবারের মাধ্যমে এই দুইগুলির মধ্যে একটা সম্পৃক্ততা এখনো অটুট রয়েছে। তো সেটা 8.5 বছর আগের কথা, তারপরে আর যাওয়া হয়নি, এখানেও আসা হয়নি। আজকে এই প্রথম 2 বছর পরে আসলাম। আমি আপনারা হয়তো জানেন আমি যখন জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে আমার এই দায়িত্বভার গ্রহণ করা এবং তার খুব অল্প সময়ের মধ্যেই আমি একটা আমাদের বিচার ব্যবস্থা, বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক একটি সংস্কারের, সুদূর প্রসারী সংস্কারের আমি একটা নীল নকশা আমি জাতির সামনে তুলে ধরেছিলাম। সেটা আমার অভিভাষণ হয়েছিল 21শে সেপ্টেম্বর 2024। আপনাদেরকে এতটুকু বলতে পারি যে সেই নীল নকশায় যে আমার যতগুলো আমার উদ্দেশ্য ছিল, আমি যেটা তুলে ধরেছিলাম জাতির কাছে যে আমাদের এই অর্জনগুলো হওয়া উচিত, বহুদিন ধরে হয়নি, এখন সময় এসছে সেটা হওয়ার, সেটা অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে। তবে আরো অনেক পথ অতিক্রম করতে হবে, কিছুটা দুর্গম কিন্তু পথ অতিক্রম করতে হবে।
এবং সেই অভিবাসনের পরে আমি সারা দেশে বেরিয়ে পড়ি এবং সেপ্টেম্বর থেকে আমার যে যাত্রা শুরু হয়েছিল বরিশাল দিয়ে, তারপরে চট্টগ্রাম, মৌলভীবাজার, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ এবং এখন রংপুরে আসা। এই সংস্কারের বার্তা সবাইকে পৌঁছে দেওয়া। এরপরেই আগামী সপ্তাহে আমি খুলনা দেব এবং তারপরে আমার প্রথমে যে বরিশাল গিয়েছিলাম গত সেপ্টেম্বরে, তার 1 বছর পূর্তিতে আবার এই বছরের সেপ্টেম্বরে ইনশাআল্লাহ আমি বরিশালে আবার ফেরত যাব। একটা কথা আমি সবসময় বলি যখন আমি বিভাগের শহরগুলোয় যাই, যে আপনারা দেখেছেন যে সংস্কারের যে কার্যক্রম তার ব্যাপ্তিটা কত, আর বিভিন্ন খাতে সংস্কারের এখন প্রশ্ন এসছে, তার প্রপোজাল এসছে, রেকমেন্ডেশন এসছে। আমি আপনাদেরকেও বলতে চাই, আমি আমার বিচার বিভাগের কর্মকর্তাদেরও বলি, কোন ক্ষেত্রেই কোন সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না করে। এবং আমি মনে করি বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। এবং আজকে সকালে আমি এটাও জানতে পারলাম, আমি অবাক হইনি, কিন্তু আমি জানতে পারলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেমন এরকম ফকিরপুর মহিলা ডিগ্রি কলেজেরও অবকাঠামোগত কিছু আইনগত সংস্কারের প্রয়োজন রয়েছে। আমার কাছে কিছু প্রস্তাবনা রাখা হয়েছে, আমি শুনলাম। যাদের কাছে এই বার্তা পৌঁছানো, সেই বার্তা পৌঁছানোর দায়িত্বটা আমি নিলাম। এটা বলে এই সূচনা দিয়ে আমি আমার এখন মূল বক্তব্যে চলে যাচ্ছি। আজকে এই অনন্য দিনে কিন্তু বাস্তবতা এটাই যে সেই সম্ভাবনার পুরো বিকাশ অনেক ক্ষেত্রেই করতে পারে না। সেই বাস্তবতা রয়েছিল। আমাদের লক্ষ্য একটাই, মেধাবী, পরিশ্রমী এবং উচ্চ স্বপ্নে বিভোর শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য সহায়তার হাত বাড়িয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই আগামী দিনের আলো করতে যাবে। তোমাদের প্রতিটি সাফল্য শুধুমাত্র তোমাদের নিজস্ব গর্বের বিষয় নয়, বরং সমগ্র জাতির এগিয়ে শক্তি। তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক বাধা আসবে, কিন্তু মনে রেখো, কঠোর পরিশ্রম, অটুট মনোবল, সততা এবং মানবিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। জীবনকে আলোকিত করতে হলে স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। কোন প্রতিকূলতাই যেন তোমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে। আমাদেরকে পারেনি, তোমাদের প্রজন্মকেও পারবে না। আমি আজ এখানে উপস্থিত শিক্ষক, অভিভাবক এবং সমাজের অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করছেন এবং তাদের সম্ভাবনার বিকাশে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সকলেরই দায়িত্ব একটি ন্যায়ভিত্তিক, মানবিক
এবং সমান সুযোগের সমাজ গড়ে তোলা। গত জুলাই আগস্টের অভ্যুত্থান তাই আমাদেরকে বার্তা দেয় এবং এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন পূরণের নিরবিচ্ছিন্ন সুযোগ পাবে। এই শিক্ষাবৃত্তি সেই মহান অভিযাত্রার একটি ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সবশেষে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি ভবিষ্যতেও আমরা সবাই মিলে শিক্ষা, মানবিকতা এবং সামাজিক অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাব, আরো দৃঢ়, আরো ঐক্যবদ্ধ হয়ে, ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে শুভকামনা এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।